নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকে আমরা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দুটি গল্প পরপর শুনব। প্রথম গল্পটির নাম অমর ধাম এবং দ্বিতীয় গল্পটি বেনেটির জঙ্গলে। শুরু হচ্ছে প্রথম গল্প, অমর ধাম। মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে। যা খাই অম্বল হয়। বিকালে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বলল ওষুধের সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়েই এক সমস্যা। এক বন্ধু এক রকম উপদেশ দিতে থাকলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ বলল হাজারিবাগ, আবার কেউ দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমরের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি, আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে দেখি অমর। কলেজ ছাড়ার পর অমরের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমর বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গিয়েছে, কি ব্যাপার? কি ব্যাপার বললাম। শুনে অমর বলল, ওসব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও, ওখানে গিয়ে কিছু হবে না। তুমি বরং মিলনপুরে চলে যাও, 3 দিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। অমর হাসল। বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। আরে যাব কি করে, থাকবো কোথায়? কোনো অসুবিধা নেই। আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যায় না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। অমল আরও বলল, গিরিডি স্টেশনে নেমে বাসে 13 মাইল, মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে নিয়ে এসো। তাই গেলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারদিক অন্ধকার। একদিকে নিচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতো, কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোনো মতে এগোতে থাকলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম মুদি বাড়িটার সম্পর্কে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমর আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আমি বললাম, সে ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো। মুদি বলল, এই সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় এগোলে গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের একটা গোরস্থান রয়েছে, সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ, সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক, মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে যেন সরে যাচ্ছে। সাপ হওয়াও বিচিত্র নয়। একসময় নিচু টিলা পেলাম, গোরস্থানও পেলাম। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতে ক্যাঁচ করে বিশ্রী একটা শব্দ করে গেট খুলে গেল। ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। বার কয়েক কড়া নাড়ার পরে দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল, কে? আমি উপর দিকে মুখ তুলে বললাম, আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে পার্থ না, তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি, দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো। কে লোকটা? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদেরই কোনো বন্ধু আমার মতো শরীর সারাতে এখানে এসে উঠেছে?
নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল। আরেকটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারার একটা লোক আমার দু কাঁধে দু হাত রেখে বলল, ও পার্থ ভাই, কত যুগ পরে দেখা বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেরালাম। এ তো লম্বা পুলক। আমাদের কলেজে দুজন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেঁটে পুলক। তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামল, বুকের শব্দ দ্রুততর। আরে শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গিয়েছে। পুলক মোটরসাইকেলে ছিল, সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা। পুলক আর তার মোটরসাইকেল দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? পুলক তাড়া দিল। ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, না চলো, একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গিয়েছ বছর 5 আগে। পুলক খুব জোরে হেসে উঠল। আরে সে তো একরকম মরাই তো, এই দেখো না, বা পায়ে একদম জোর পাই না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, এখন এখন বেশ ভালো আছি। এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। এসো এসো ভাই, ভেতরে এসো। শরীর খুব পরিশ্রান্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না। কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি। এই স্নান করবে তো? পুলক জিজ্ঞাসা করল। এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না। আরে ভাই, গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে। প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। এখানে রান্না করে কে? পুলক বলল, রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই মুংলা করে। এ দেশীয় লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধে 6টার মধ্যে খেয়ে নিই ভাই। তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। শুয়ে পড়ো, আর ওইটা তোমার ঘর। এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের ওপর জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস, এটা পুলক জানল কি করে? শুয়ে পড়লাম। বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা। মাঝরাতে প্যাঁচার বিদঘুটের ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়ে চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা স্পর্শ। চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত। সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠে বসলাম। এই কি হলো, কি হলো পার্থ? পুলক কোথা থেকে খাটের কাছে এসে দাঁড়িয়েছে। কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি, কোথাও কিছু নেই। না, তুমি নিতান্ত ছেলে মানুষ। সরো সরো, আমি না হয় তোমার পাশে শুই। লজ্জা পেয়ে মাথা নাড়লাম। না না, তোমায় শুতে হবে না, তুমি যাও, তুমি যাও। পুলক সরে গেল। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো। শোবার আগে তো আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে করল না। ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠেই দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে হেসে উঠল খুব জোরে। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। আমি আবার তোমার ঘরে কখন ঢুকলাম? স্বপ্ন? তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো যেন চোখের সামনে ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। পার্থ, মুখ হাত ধুয়ে নাও, মুংলা এখনই চা দিয়ে যাবে। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম। উল্টো দিকের চেয়ারে পুলক বসে বলল, এই মুংলা, পার্থবাবুর চা নিয়ে এসো। চার টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমন শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভিতরে ঢোকা আছে যে আছে কি না বোঝাই যায় না। সরু কাঠির মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে যেতে আমি বললাম, লোকটার চেহারা দেখলে তো ভয় করে। পুলক বলল, মানুষের চেহারা আর কতটুকু ভাই, ছাল ছাড়ালে সবাই সমান।
মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজের। আর তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। এই নিজের লোক মানে? নিজের লোক মানে আর কি, মানে খুব জানাশুনো। একেও এখানকার গাঁ থেকে অমরই জোগাড় করে এনেছে। তা খেতে খেতে বললাম, তোমার চা টোস্ট কই? পুলক উত্তর দিল, আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে। একটু থেমে পুলক বলল, আর তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরও দু একটা জায়গায় যেতে হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যার সময়ও না। মোংলাকে জিজ্ঞাসা করতে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাবার সময় সে এক কাণ্ড। বসে খাচ্ছি, পাশে মোংলা দাঁড়িয়ে। তাকে বললাম, একটু তরকারি নিয়ে এসো তো, আর দুখানা রুটি। মোংলা চৌকাঠের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক যেন মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এ বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। আর সেই রাত্রেই দারুণ দৃশ্যটা চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি। ঘুম আসেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। পাশা দু হাতে রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠানে একটা গুঁড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে, একজনের হাত আর একজনের গলায়। আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। দুটো চোখের গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল। চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোই মাংস লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে দুটি পুরনো মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা হলো না, একজন পুলক আর একজন অমর। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। যা দেখেছি তাতে ঘুমানো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠানে পায়চারি করছে। সেই সঙ্গে পেঁচার ডাক, বাদুড়ের ডানার ঝটপটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। ভোর হওয়ার পর আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছলাম, তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধহয় জীবন্ত দেখবে আশাও করেনি। জল দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি অমরধাম থেকে আসছেন না? হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? মুদির কাছে কিছু বলতে ইচ্ছা হলো না, শুধু বললাম, কেন, মোংলা রাত? মুদির মুখটা হাঁ হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত। কাঁপা গলায় বললে, এই মোংলা মানে মোংলা মুন্ডা? মোংলাকে তো বছর 5 আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যা? এই কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোরাই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আমি আর দাঁড়াইনি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমরবাবু মাঝে মাঝে যাতায়াত করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠানে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশের কর্তা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমরের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্যই কি আমায় ডেকে আনা হয়েছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে? গলায় পইতে আছে বলেই কি জানি। যত ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পাই না। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় গল্প, বেনেটির জঙ্গলে। অনেক বছর আগের কথা। তখন আমি সরকারের কৃষি বিভাগের সাথে যুক্ত। আমার কাজ ছিল গাঁয়ে গাঁয়ে ঘুরে চাষাবাদের তদারক করা।
চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধে হচ্ছে কিনা দেখা। কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না, কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, নয়তো নারকেল গাছে ফল ধরার আগেই ঝরে পড়ছে, বেগুনে কালো কালো দাগ হচ্ছে, পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে, আর অমনি আমাকে ওষুধ বিশুদ্ধ নিয়ে ছুটতে হতো সে অঞ্চলে। নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো। কাজটা আমার ভালোই লাগতো। যাওয়া আসা দৌড়ঝাঁপে কষ্ট হয়তো একটু হতো, কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগতো না। সত্যি কথা বলতে কি, দিল্লি, আগ্রা, পুরী, হরিদ্বারের চেয়ে এইসব গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে আমার বেশি ভালো লাগতো। এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায়। তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত। কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা। কেউ মুড়ি আনতো, কেউ গুড়, কেউ বা আবার ক্ষেতের শাকসবজি, ফল পাকুড়। চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত, কিংবা আসতো বাসের রাস্তা পর্যন্ত। এ চাকরিও একদিন ছেড়ে দিলাম। কেন দিলাম সেই কথাটাই আজ বলব। হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে। লাউ গাছে ফুল হয়ে শুকিয়ে যাচ্ছে, ফল ধরছে না। আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত, যেমন আকার তেমনই স্বাদ। এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্য। শরীরটা ভালো যাচ্ছিল না, কদিন আগে জ্বর থেকে উঠেছি, এখনও বেশ দুর্বল, কিন্তু উপায় নেই। আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে। আরও এক অসুবিধা হলো, আমাদের তাবে 3টে জিপ, 2টো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে, আর বাকি যেটা আছে সেটা অচল, ইঞ্জিন মেরামতের কাজ চলছে। অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম। তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম, কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে। কিছু ওষুধপত্র ব্যাগে ভরলাম। অশুভক্ষণেই বোধহয় যাত্রা শুরু করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময়ে এই নদী সরু রুপোলি সুতোর মতো পাশে পড়ে থাকে, ছোট একটা কাঠের পুল। আর এখন কয়ালের অন্যরকম চেহারা, কি তার গর্জন! এপার ওপার দেখা যাচ্ছে না, আর কাঠের পুলের চিহ্ন মাত্র নেই। নেমে দাঁড়ালাম। এখন উপায়? পাশে একটা টিনের চালা ছিল, চায়ের দোকান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এ এলাকায় একটানা বৃষ্টি হয়েছে, মাত্র আজ সকালে থেমেছে। ফলে আশেপাশের নদী নালা কুল ছাপিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে গিয়েছে। চাষবাস সব নষ্ট, অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সর্বনাশ! এখন কি উপায় হবে? এতটা পথ এসে ফিরেই বা যাই কি করে? চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলাম, ভাই, আতাপুরের কি অবস্থা? লোকটা মাথা চুলকে বলল, আতাপুরের খবর ঠিক জানি না, তবে গাঁটা একটু উঁচু জমির ওপর তো, বোধহয় বন্যার জল টল ঢোকেনি। তাহলে আতাপুরে যাব কি করে? কেন, আপাতত নৌকো করে বল্লভডাঙ্গা চলে যান, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে, রাইচণ্ডী হয়ে আতাপুর। তবে পথে জল পড়বে কিনা কিন্তু বলতে পারবো না। ঠিক করলাম বরাত ছুকে রওনাই হব। আকাশের অবস্থা খুব ভালো নয়, বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার উপর ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ। বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে। সামনে দেখলাম কয়াল নদীতে গোটা 3 নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম। মিনিট 20 মধ্যে ওপারে বল্লভডাঙ্গা পৌঁছে গেলাম। রায়চণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো। তারপর আতাপুরের রাস্তায় আমি একলা। মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই, কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত। ক্ষেত খামার সব জলের তলায়, দুপাশের বাড়ি খালি, লোকজন সব সরে গিয়েছে। গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি, একতলায় অফিস আর 2তলায় থাকার ব্যবস্থা। আমি এলে 2তলাতেই থাকি। অফিসের সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন অন্ধকার নেমেছে, চারদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ বের করে দরজার ওপর আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। সর্বনাশ! এখানে এখন রাত কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম, তাও শেষ হয়ে গিয়েছে। আমার আশপাশের সমস্ত বাড়ি বন্ধ। লোকেরা আশ্রয়ের জন্য যেখানে পেরেছে পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায়, তবুও জোর করে কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে। নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম, কেউ কোথাও নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে, সেটাও মোটেই নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়ল পাশের একটা কুঁড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে।
তার মানে লোক আছে ভেতরে। এগিয়ে গিয়ে বললাম, এই কে আছো, বাইরে এসো। দীর্ঘ একটা ছায়া। কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম, এই যে তিলক, কৃষি অফিসের বেয়ারা, সকলের ফাই ফরমাস খাটে। ধরে প্রাণ এলো, তিলকের কাছে নিশ্চয়ই অফিসে চাবি আছে, বাইরে রাত কাটাতে হবে না। জিজ্ঞাসা করলাম, আমার চিঠি তোমরা পাওনি? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, আর চিঠি? চারদিকে যা ব্যাপার, পিয়নই আসছে না কয়েকদিন ধরে, চিঠিটা বিলি করবে কে? ও আচ্ছা আচ্ছা, দাও দাও, অফিস ঘরের চাবিটা দাও তো। চাবি তো সুনন্দবাবুর কাছে, তিনি চাবি দিয়ে চলে গিয়েছেন। চলে গিয়েছেন কোথায়? তার বাড়ি নন্দীপুর। নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম, মাঝখানে 2.5 মাইল। 2.5 মাইল হয়তো বেশি পথ নয়, কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল আর এক পাশে শ্মশান। দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না। বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে দিনের বেলা। তাও দেখেছি ঝুপসি অন্ধকার। তিলকের কুঁড়ের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। উপায় একমাত্র নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে, পথ চলতে অসুবিধে হওয়ার কথা নয়। তিলককে তাই বললাম, তাহলে আমি ভাই নন্দীপুরেই চলে যাই এই রাতে। এছাড়া আর কি উপায়? এখানে আর থাকবো কোথায়, খাবই বা কি? তা অবশ্য ঠিক, চলে যান রাম নাম করতে করতে। রাম নাম করতে হবে কেন? মাঝখানে শ্মশান পড়বে তো, অপদেবতাদের উপদ্রব, তাই বলছি। ভূতের ভয় আমার কোনো কালই ছিল না, কাজেই সেদিক থেকে কোনো অসুবিধা নেই। একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের। কিন্তু দুর্বৃত্তরা আমার কী বা নেবে? হাতঘড়ি, টর্চ আর সামান্য কিছু টাকা। এসব ভেবে কোনো লাভ নেই। নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য কোনো পথ ছিল না। 2.5 মাইল পথ যেতে বড়জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় 2ই মিলবে। ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করে দিলাম। পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না। একেবারে অন্ধকার বন, বট, পাকুড় আর অশ্বত্থের জটলা। গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল। টর্চ জানলাম। পায়ে চলা সরু পথ। ভূতপ্রেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপখোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা, ছোবলে বিশেষ ক্ষতি হবে না। এই জঙ্গলের নাম বেনেটির জঙ্গল। কেন এ নাম জানি না, জানবার কোনো আগ্রহ ছিল না। কোনো রকমে এটা পার হতে পারলে বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো, টর্চের আলোয় হাতঘড়িতে দেখলাম 3 ঘন্টা পার হয়ে গিয়েছে। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাওয়ার কথা, তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি। চলার গতি আরও দ্রুত করলাম। খিদে পেট জ্বলছে, শরীরও দুর্বল লাগছে। কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে অন্ধকারে জমাট বাঁধা জোনাকির মতো কী সব জ্বলছে। টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শেয়ালের পাল। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারদিকে মরার খুলি আর হাড় ছড়ানো। তার মানে শ্মশান। নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে, শ্মশানের মধ্যে দিয়ে তো যেতে হয় না। তাহলে নির্ঘাত পথ ভুল করেছি। শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো। করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো উপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা পা গাছের ডাল থেকে ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবল পাই দেখতে পেলাম, শরীরটা কোথায়? কোনো রকমে পাশ কাটিয়ে গিয়ে যেতেই বিপত্তি। আবার মাথায় লাগলো। উপরে চেয়ে দেখি সেই পা। কি আশ্চর্য! পাটা এদিকে এলো কি করে? যেদিকে যাচ্ছি পাটাও সেদিকেই ঘুরছে। শরীর ছাড়া একটা পা গাছের ডালে কেই বা ঝুলিয়ে রাখলো। মাথা নিচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো। ও চাটুর্যে মশাই, শোন শোন, কথা আছে। এই এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠল। কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে? কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে? ওপরের দিকে চেয়েই চমকে উঠলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল, মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে,
কঙ্কালের চোখ যেরকম সচরাচর হয়, গর্ত নেই, তার বদলে লাল দুটি সার্চ লাইট, আলো দুটো অনবরত ঘুরছে, কাঁধের উপর ধপধপে একটা পৈতা। অস্বীকার করব না, লোকে আমাকে খুবই সাহসী বলে জানত। আমি নিজেও ভূতপ্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সে রাতে বেনেটি জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনও মাঝরাতে শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম। কি হলো রে, ছুটছিস কেন? কথাটা শুনে যা। মনে হচ্ছিল গলার যেন ক্রমেই কাছে আসছে। গাছের ডালে প্রত্যেকটা বিরাট আকারের সেই কঙ্কাল পা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম। কাঁটা গাছে হাত পা ক্ষতবিক্ষত, কতবার যে গাছের শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই। তবু সেই নাকি সুর থেকে রেহাই নেই। ওরে ওরে, তুইও বামুন আমিও বামুন, তোকে কিছু করবো না, একটু দাঁড়া একটু দাঁড়া। বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুনন্দবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে। শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোনো রকমে একবার দরজার কড়া নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে সুনন্দবাবু, একটা চেয়ারে ডাক্তার। চোখ খুলতেই ডাক্তার বলল, আর ভয়ের কিছু নেই, একটু গরম দুধ খাইয়ে দিন, আমার সঙ্গে কাউকে পাঠান, ওষুধ নিয়ে আসবে। বিকেলের দিকে শরীর ঠিক হয়ে গেল, বিছানার ওপর উঠে বসলাম। সুনন্দবাবু বলল, কি হয়েছে বুঝতে পেরেছি স্যার, বেনেটির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন। দুর্লভ চক্রবর্তী? হ্যাঁ, আমাদের গাঁয়ের পুরোহিত, অপঘাতে মরে বেচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে। বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য। অপঘাতে মারা গিয়েছে? হ্যাঁ স্যার, শুনুন বলি কাহিনীটা। সুনন্দবাবু বলতে শুরু করল। দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ। আশেপাশের গায়ে পুজো, বিয়ে, পৈতে, অন্নপ্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত। বাড়িতে শুধু বউ আর একটা ছেলে। কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না। ছেলেটা বিশ্ব বখাটে, লেখাপড়া করলই না, বদমাইশির জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছিল। বাপ বুঝিয়েছিলেন, আমার সঙ্গে চল বাড়ি বাড়ি, পুজোর কাজ শিখবি। ছেলে সেসব কথা কানেও তুলত না। একদিন অবস্থা চরমে উঠেছিল। দুর্লভ চক্রবর্তীর জ্বর, অথচ গাঁয়ের জমিদার বাড়িতে নারায়ণ পূজা। জমিদারি আর নেই, কিন্তু জমিদারি বাড়ির নামটা আছে। মাসকাবাড়ি বন্দোবস্ত ভালোই দক্ষিণা। দুর্লভ চক্রবর্তীর ছেলের খোঁজ করলেন। ছেলে নেই, ভোরে আড্ডা দিতে গিয়ে বেরিয়ে গেছে। জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে চলে গেল। ছেলে ফিরল দুপুরবেলা। দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন। রাগে অগ্নিশর্মা হয়ে ছেলেকে যাচ্ছে তাই গালাগাল করলেন, খড়ম ছুড়লেন। খড়ম ছেলের গায়ে লাগলো না। ছেলেটিও অকাল কুষ্মাণ্ড। উঠানের ওপর একটি বাঁশ পড়েছিল, তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায়। দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন। চারিদিকে রক্ত স্রোত, ছেলে নিখোঁজ। কবিরাজ আসার আগেই সব শেষ। সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলে বটগাছের ডালে বাসা বেঁধেছেন। কারো ক্ষতি করেন না, কেবল বামুন দেখলেই অনুরোধ করেন গয়ায় পিণ্ড দেওয়ার জন্য। অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না, কিন্তু কানে তখনও সেই নাকি সুর ভেসে আসছে। চাটুর্যে মশাই, শোন শোন শোন। চোখ বন্ধ করেই দেখতে পেতাম বিভৎস কঙ্কাল মূর্তি, কাঁধে পৈতা, দুটি চোখে আগুনের গোলা। শহরে ফিরেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার।